মানুষকে যখন মূল্য দেন না, গায়ে শক্তি আছে, চালিয়ে যান, দেখা যাক। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো লোক আগামী 100 বছরে আসে কিনা সন্দেহ। তাকে যখন বিদায় নিতে হয়েছে, অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডাই ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা। কেউ কেউ বলছেন যে ওই যে সব মেনে নিছি, যদি নির্বাচন না হয়, যদি না হয় সেজন্য মেনে নিছি, গণভোটও মেনে নিছি, এই কথাও বলছে। তার মানে এই যে রাষ্ট্র, মানে আজকের যে সরকারের তরফ থেকে বা সোশ্যাল মিডিয়া আমরা যেগুলা পাই, তাতে একটা জঘন্যতম চুক্তি করছে দেশ বিরোধী। আমি চুক্তি জানি না, কিন্তু সবাই যেহেতু বলছে আমি মেনে নিছি, ওটা রাষ্ট্রবিরোধী চুক্তি। তাহলে যারা সম্মতি দিছিল কেন, যে ওই চুক্তি না হলে নির্বাচন হবে না সেই জন্যে? তাহলে কি আপনার কাছে নির্বাচন গুরুত্বপূর্ণ ছিল দেশ রসাতলে যাক? ভেরি সিম্পল। আমাদের কথা হইল তখন আপনার আন্দোলন করেন, ইউনূস সাহেব গেট লস্ট, আপনি চলে যান, আপনার দরকার নাই, আরেকটা সরকার আসুক, সে এসে নির্বাচন দেখ, আপনার এই চুক্তির দরকার নাই। সেটা না করে আপনারা কি করছেন তাইলে, যে চুক্তিটা হয়ে যাক তারপরে নির্বাচন করি। তাহলে আমার কাছে রাষ্ট্র বড় না, রাষ্ট্রবিরোধী চুক্তি সেটাও বড় না, বিষয়টা হচ্ছে আমি ক্ষমতায় যাব। এই জন্য বলছি, কি হবে আপনার টকশোতে এসে আলোচনা করলে? আমি আরেকজনের টকশোর কথা বলি, একজনের দায়িত্বশীল ব্যক্তি বললেন যে একটা ওত নেওয়ার পর দ্বিতীয় ওতটা নেওয়া যায় না, দ্বিতীয় যদি নেয় তাহলে আগের শপথ যে নিয়েছিল সেটা নালিফাই হয়ে যায়, অর্থাৎ ওইটা আগের পদটা বাতিল হয়ে যায়। অর্থাৎ যারা সংসদ সদস্য হিসেবে একটা ওত নিছে, দ্বিতীয় ওত নিছে সংস্কার পরিষদের সদস্য হিসাবে, এই ওত নেওয়ার দিয়ে সংস্কার পরিষদের সদস্য ওত নেওয়ার পর নাকি আগেরটা বাতিল হয়ে গেছে। মেম্বার অফ পার্লামেন্ট একজন উনি আছেন, সে বলছে এই কথাটা। তার দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি যদি মনে করেন আপনার ব্যাখ্যাটা যৌক্তিক, কারেক্ট, আপনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন, আইনা বলেন এদের দ্বিতীয় শপথ নেওয়ার কারণে তাদের সদস্যপদ বাতিল হয়ে গেছে, আগের শপথটা বাতিল হয়ে গেছে, সুতরাং নোটিশ দিয়ে তাদেরকে ইয়ে করেন, পদগুলাকে শূন্য করে উপনির্বাচন করেন, না ভেক কথা বলবেন না। আপনি কারোর সদস্যপদ থাকে না, যারা দ্বিতীয় কারো সদস্যপদ থাকে না, যেহেতু যদি নালিফাই হয়ে যায় দ্বিতীয় নেওয়ার জন্য। পাশাপাশি এটাও বলছি, হাফ নলেজ ইজ ভেরি ডেঞ্জারাস। আপনি পার্লামেন্ট, আমাদের যে সংবিধান যেটা এক্সিস্টিং আছে, সেখানেও 3টা শপথ নেওয়ার সুযোগ আছে। প্রথম শপথ যিনি মেম্বার অফ পার্লামেন্ট হন, সবাই একসাথে একটা শপথ নেন, তার ভিতর থেকে 22-30 জন আবার মন্ত্রী হবেন, তারা মন্ত্রী হিসাবে একটা শপথ নেন, তারপরে আরেকটা নেন রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার জন্য আরেকটা শপথ নেন। এগুলো না যাই না যদি বলেন, হ্যাঁ, আর সব বাদ দিলাম, আপনাদেরটা কারেক্ট, আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আমি তার দৃষ্টি আকর্ষণ করতেছি, হয় কথা উইথড্র করবেন, নাহলে আপনি স্পিকারকে নোটিশ দিয়ে বলবেন যে এদের সদস্যপদ নাই, দ্বিতীয় শপথ নেওয়ার কারণে এদের সদস্যপদ শূন্য হয়েছে, এখানে উপনির্বাচন করতে হবে। এই জন্য বলছি যে আমরা সব রং, যত লোক আমরা কথা বলি সব রং, এবং যেহেতু আপনার গায়ে শক্তি আছে সেই জন্য আপনার সব রং, যেহেতু আমাদের কি হবে কথা বললে কোনো লাভ নাই। এই জন্য বলি মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। আবার বলতে পারি, আপনি বলতে পারেন আপনি ফ্রাস্ট্রেটেড হলে কি আসে, ইয়েস, জনগণের 4 পয়সার মূল্য নাই বাংলাদেশে। আমি আপনাকে বলে দিচ্ছি, বাংলাদেশ ইজ ফর 20% অফ দ্য পিপল। এই বাংলাদেশটা শুধুমাত্র 20% লোকের জন্য, বাকিদের জন্য নয়। বাকিদের জন্য যারা ভোট দিতে যায়, ওই যে বলে গণভোট দিছে, এটার ভিতরে কি আছে কেউ বোঝে না। আরে ভাই, গণভোট বুঝে না, ভালো কথা, বুঝলাম আপনারটা তর্কের খাতিরে। যেই ছেলেটা 18 বছর বয়স, যে ছেলেটা মেয়েটা ভোটার হয়েছে, সে কি জানে কারে ভোট দিলে ভালো আইন পাশ করবে? পার্লামেন্টের সদস্যের কাজ কি? তাদের কাজ আইন পাশ করা। তারা তো একজনের প্রশ্ন করে বসে, এই লোক নাকি এমপি হবে, কি এতে তো ব্যাংকের ঋণ খেলাপি, এই লোক নাকি এমপি হবে, আইন বলতেছে যে সে ডুয়েল সিটিজেনশিপ থাকলো না, এই প্রশ্ন করে। আবার তাদের ভোটে যারা গণভোট বোঝে না, যারা ওই 18 বছরের বাচ্চাটা যারা স্কুলে নিয়ে আসে বাপ মা, সে তো ওই ভোটও বোঝে না, সেইটাকে ক্যাশ করে দেশ চালান, এবং সেই 80 ভাগ লোককে অবহেলা করে মাত্র 20 ভাগ লোকের সুবিধা থাকেন আপনার আরামে। মানুষকে যখন মূল্য দেন না, গায়ে শক্তি আছে, চালিয়ে যান, দেখা যাক। বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে ক্ষমতাধর কোনো লোক আগামী 100 বছরে আসে কিনা সন্দেহ। তাকে যখন বিদায় নিতে হয়েছে, অল অফ ইউ আর রিকোয়েস্টেড টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই যদি চূড়ান্ত আপনি ধরে নেন, আপনি যেটা করবেন সেটা যদি অ্যাবসলিউট হয়, এটা হচ্ছে ফেসিজম। যেটা আপনারা সিদ্ধান্ত নেবেন, পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে, যেভাবে সিদ্ধান্ত, এই যে আজকে আপনি জামাতকে নিষিদ্ধ নির্মূল করে ফেলান, বাট থ্রু পার্লামেন্ট উত্থাপন করেন না এরা জঙ্গিবাদ কিনা। এই প্রেম চলবে না বাংলাদেশে। জঙ্গিবাদ এলে ইয়েস নিষেধ করেন, দরকার নয় তো, আমার রাষ্ট্র দরকার।
কারণ আমি কেন বলি কথাটা, কেউ যে বাংলাদেশের রাষ্ট্রটাকে চায় না, রাষ্ট্রটা তার কাছে গুরুত্বপূর্ণ না। কেন বলছি? একটা কথা আসছে যে আমেরিকার সাথে একটা চুক্তি করছে 3 দিন আগে, 12 তারিখ ইলেকশন হয়েছে, 9 তারিখে চুক্তি করছে। 6 লাভ, আমিও একমত। নৈতিকভাবে যদি ধরি আমি, ওই 3 দিন আগে একটা চুক্তি হয় না। 3 দিন আগে এরকম একটা চুক্তি করা উচিত না। বাট চুক্তিতে কি করছে আমরা জানি না। হয় না কেন? আমরা জানি, আমি একটু যোগ করেছি, সবাই বলেছে যে সবাই সম্মতি। আমি 2 জায়গায় আসতেছি। এক হইলে যে আপনি যেহেতু 12 তারিখ নির্বাচন করবেন, সেই হিসাবে 9 তারিখ একটা চুক্তি, এত অস্থিরতার কিছু নাই। দরকার হলে এটা যদি ভালো হয়, নির্বাচিত সরকার এসব করতে পারে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন উনি। আমি বলি যাওয়ার আগের দিন পর্যন্ত সে পূর্ণাঙ্গ সরকার, সমস্ত সিদ্ধান্ত সে নিতে পারবে। গেল 2 নম্বর। 3 নম্বর, বলা হয়েছে এই সিদ্ধান্ত আজকে যে ক্ষমতাসীন দল এবং বিরোধী দল তাদের সাথে আলোচনা করে তাদের সম্মতি নিয়ে এটা করা হয়েছে। প্রশ্ন হইতে পারে এখন, ইউ পর্যবেক্ষণ প্রধান তিনি আজকে বলেছেন যে নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং আমাদের চোখে পড়েনি। আমি রাজ্জাক ইভারকেই বলছি। এর আগে আমরা বিভিন্ন বক্তব্য শুনেছি, একাধিক দলের থেকে শুনেছি যে নির্বাচনে মানে ইঞ্জিনিয়ারিং হয়েছে। আজকে বলা হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো ঘটনা ঘটেনি। এখন আমার কাছে কি ইউর রিপোর্টটাই মডেল? সেইটি আমি আপনার কাছে জানতে চাই। আসলে যদি ওইটা মডেল হয়, দেখেন এইটা যদি আপনি ধরে নেন যে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই কথাটা বললে কাদের পক্ষে যায়, কারা খুশি হবে? ফর এক্সাম্পল, এখন যারা পার্লামেন্টে আছে, কথার কথা, বিশেষ করে পার্লামেন্টে যারা ক্ষমতাসীন দল, এটা তো পজিটিভ একটা রিপোর্ট তাদের পক্ষে, এই ইঞ্জিনিয়ারিং নিয়ে যদি কথা বলে। আচ্ছা, আবার এদের রিপোর্টটা নিয়ে যদি আমি বলি, কতজন লোক মারা গেছে জাতিসংঘের রিপোর্ট দিছে না, এই যে জুলাই আন্দোলনে, এগুলো তো ওই সরকারের সময় সরকারিভাবে হত্যা করা হয়েছে। সেটা কিন্তু আবার গ্রহণযোগ্য না। জাতিসংঘ সব জানে কিনা। বিষয়টা হচ্ছে আমাদের স্বচ্ছতা নাই। কেন স্বচ্ছতা নাই? যেমন ধরেন আপনি, জামাত তার জীবনের সর্বোচ্চ 3টা সিট পাইছে আমি জানি, ওই একক নির্বাচনে। তারপরে কিন্তু এই জামাতরে স্বাধীনতা বিরোধী শক্তি 55 বছর ধরে বলছি, কিন্তু আমরা বিচার করতে পারি নাই কেন? আমি কথার কথা বলছি। কিন্তু সেই জামাত আজকে আস্তে 68টা সিট নিল, 68টা আসন পাইছে, 31% নাকি ভোট দিছে। আবার তাদেরকে আমি নির্মূল করতে চাই, তাহলে কি এই যে 31% ভোট পাইলো, এটা কি জিনিস? অনেক প্রশ্ন আসে তো। কাজে আপনি এই যে ইঞ্জিনিয়ারিং হয় নাই রিপোর্টটা যে তারা দিছে, এটা আমি তো চ্যালেঞ্জ করতে পারি না। কেননা আপনি গণভোট 2 বার গণছেন, আপনার কি মনে আছে? একবার গণলেন 12 তারিখ, 13 তারিখ আপনি একটা গেজেট দিলেন। তারপরে 7 দিন পর আবার একটা গণনা হইলো, 10 লাখ ভোট বাতিল হয়েছে। তা সেদিন যে গুনলেন তখন কোথায় ছিল? আর একটা প্রজ্ঞাপন জারি করলেন। এই যে 2টা প্রজ্ঞাপন জারি করলো, এই 2টা প্রজ্ঞাপন জারি করা মানে 10 লাখ লোক ভোট শুধু গণভোটেরই নষ্ট হইলো। আর যে নির্বাচনের বিভিন্ন আসনে তার কোথাও কোনো ভোট নষ্ট পায় নাই। কাজে আমি ওই রিপোর্টটায় যে আমি খুব খুশি হয়েছি সেটা না। এবং আমার কাছে, আমি ঠিক বুঝি না, আমার কাছে মনে হয় সব জায়গায় বোধহয় একটা রাজনীতি থাকে। এখন এইটা এই এত সুন্দর একটা রিপোর্ট দিয়েছে, ইঞ্জিনিয়ারিং হয় না, তারাই অথরিটি হয়ে গেল। আমার দেশের ইলেকশন কমিশন আছে, সবকিছু আছে, সেখানে আমাদের নিজেদের ভিতরেই বিতর্ক আছে। সৈয়দ রেজওয়ানা বলছেন কি উগ্রবাদীরা যাতে মেইন স্ট্রিম আসতে না পারে সেই ব্যবস্থা তারা করেছে, বলছে তো, কথাগুলো তো আসছে। তো যদি আইসা থাকে তাহলে তো এই কথাগুলো থাকলে তো একটা কনফিউশন, একটা সন্দেহ থেকে যায়। বাট নির্বাচনী ফলাফল যা হয়েছে, আমরা ওই তিনি কোন কথার ভিত্তিতে আসলে তিনি বলেছেন? আমরা কেমনে বলবো সেটা? উনি তো বলছেন, উনি কিসের ভিত্তিতে বলছেন আমি কেমনে আজকে বলা বলবো? হচ্ছে কোনো ইঞ্জিনিয়ারিং নেই, তাহলে তিনি কেন এটাকে বলতে গিয়েছেন? এখন কোনটা আপনি ধরবেন? কোনটা ধরবেন? আপনার কাছে ওইটা অথরিটি হলে কি আমার দেশে ইলেকশন হবে, অথরিটি তারে ধরবো? আবার যদি তাকে অথরিটি ধরি, তাহলে রেজওয়ানাটা কি হিসাবে বললো তাকে আপনি জিজ্ঞাসাবাদ করেন। আবার যারা গণভোট গণনা করে 10 লাখ বাতিল পাইলো তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। আমি তো রাজি, হ্যাপি, ডু ইট। ইউএন মিশনের ইউএনের যে রিপোর্টটা, ওইটাই আপনি ইঞ্জিনিয়ারিং যদি না হয়ে থাকে 100 ভাগ। এই প্রশ্নটা আসতেছে কেন? এই যে প্রশ্নটা আসতেছে ইঞ্জিনিয়ারিং হয় নাই, এই প্রশ্নটা আসলো কেন? ওনাকে বলতে বলছে কে এটা যে এখানে ইঞ্জিনিয়ারিং হয় নাই? ওনাকে বলতে বললো কে? এটা কি বাংলাদেশ সরকার দাবি জানাইছে যে আমাদের নির্বাচন সম্পর্কে আপনি বলেন? মানে উনি বললো কেন? নাকি ওনাকে কেউ বলাইছে ইনফ্লুয়েন্স করে যে আমি একটা সুন্দর নির্বাচন উপহার দিব, সারা পৃথিবী তাকায় তাকায় দেখবে? এটা যারা বলছিলেন তারা দেওয়া হয়েছেন কিনা এটা আমরা জানি না, অবশ্য আমরা তো জানি না। তো সেজন্য আপনি তো এই প্রশ্নটা আনলেন কেন?
যে আজকে তারা প্রতিবেদন দিয়েছে কেন আপনি দিবেন কেন সেটা নিয়ে আমরা সাথে ডিবেট করবো। আরেকটা হতে পারে, বলেন। শুনতে চাই। আজকে যে নিউজগুলো আমরা দেখেছি, জি হয়তো কালকে এমনও হতে পারে যে এই যে মিডিয়াগুলো এই নিউজটা করেছে যে কালকে উনি ইঞ্জিনিয়ারিং শব্দটা ব্যবহার করেনি। আমাদের এখানে এটা হচ্ছে, জি এই নিউজগুলোই যারা করছে পরের দিন বলছে যে এই আলোচনাটা নাই। গতকালকে সারাদিন সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে আলোচনা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যে 1 বছরের সুবিধা, সেই সুবিধা সরকার 6 মাস করে দিয়েছে। এটা নিয়ে টকশো হয়েছে, কালকে আমি একটা টকশোতে এটা নিয়েও কথাও বলেছি। আজকে এসে শুনলাম গতকালকে যারা নিউজটা করেছিল আজকে তারা বলছে সরকার সেই সিদ্ধান্ত, এরকমের কোনো সিদ্ধান্ত নেয়নি। তো ওই রিপোর্টারকে যদি আমি কাছে পেতাম, আমি তাকে জিজ্ঞেস করতাম যে গতকালকে তো তোমরা রিপোর্টটা করেছো, এই যে পরিবর্তনটা হলো, তুমি একটা ভুল তথ্য দিলা, এই একদিন পর্যন্ত এটি ছড়ালো বিভিন্ন জায়গায়, তো তুমি এটার জন্য সরি বলো। যতক্ষণ না পর্যন্ত এদের কাছ থেকে সরিটা আপনি বের করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা রেসপন্সিবল হবে না, দায়িত্বশীল হবে না। কারণ হচ্ছে শাস্তি আসলে কেন দেওয়া হয়? যাতে মানুষ মনে রাখে যে এই কাজটা করলে আমাকে আবার অর্থ অথবা শারীরিক দণ্ড হতে পারে, ওই ভয়টা তার মধ্যে যাতে কাজ করে। কার্ডের ক্ষেত্রে এটি, নির্বাচনে ভোটের ক্ষেত্রে রাজ্জাকির ভাইয়ের আজকে মেজাজটা সম্ভবত খুব গরম আছে আর কি। তিনি যাদের কথা বলছেন তারা কিন্তু, তাদের মধ্যে মিট মীমাংসা কিন্তু খারাপ না। ওই যে বললাম যে তারা একসাথে লাড্ডু খাচ্ছেন, একসাথে ওই কাঁচাগোল্লা খাচ্ছেন। আবার কয়দিন আগে দেখলাম স্পিকার বলছেন যে হাঙ্গর নিয়ে এসেছি, তিমি নিয়ে এসেছি, দুপুরবেলায় সবাই একসাথে খাবো। অর্থাৎ তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমরা এখানে এসে ঝগড়াঝাটি করি আর কি, উপরে উপরে একরকম, তলে তলে একরকম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, 12 ফেব্রুয়ারি, আজকে 2 মাস পরে ওনার এই কথাটা কেন বলতে হচ্ছে, কেন বলছে? সেই তো প্রশ্ন। এই রিপোর্টটা 2 মাস সময় লাগলো তাদেরকে তৈরি করার জন্য। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে বাইরের থেকে যারা আসে সবাই এরকমের কথাই বলে। আপনি কোন অবজারভারের কাছ থেকে শুনবেন না যে প্রান্তে বিভিন্ন জায়গায়, এখানে নির্বাচন নিয়ে তো দুই পক্ষের মধ্যে নানা রকমের প্রশ্ন আছে, নানা রকমের প্রশ্ন আছে। নির্বাচন থেকে দেশের ভোটারদের একটা বড় অংশ, রাজনৈতিক অংশ নির্বাচনের বাইরে ছিল, একটা বিরাট অংশ, অস্বীকার তো করবেন না। বাইরে থাকার জন্য গ্রাউন্ডটা তারা তৈরি করেছে, এটাও আমি স্বীকার করি, কিন্তু বাইরে তো ছিল, প্রশ্ন তো উঠেছে, দুই পক্ষ থেকে প্রশ্ন উঠেছে, যারা বিজয়ী হয়েছে, যারা পরাজিত হয়েছে। আবার আপনি পার্লামেন্টে একটা রাজনৈতিক দল, সে পরাজিত হয়েছে, তাকে ঠকানো হয়েছে। 1986 সালের যে নির্বাচন হয়েছে এরশাদের সময়, সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তারা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে পার্লামেন্টের বাইরে দক্ষিণ প্লাজায় তারা একটা অল্টারনেটিভ পার্লামেন্ট সেশন করেছিল এবং মালেক উকিলকে প্রতীকীভাবে স্পিকার নির্বাচিত করেছিল। আমি এখানে যে রাজনৈতিক দলটি পরাজিত হয়েছে বলছে, জাতীয় সংসদে তারা একটা নোটিশ পর্যন্ত দেয়নি। একটা দলকে আপনি নির্বাচনে হারিয়ে দিয়েছেন, তারা কি কথা করবে না? একটা মিছিল করেছে। বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ে একটা মুরগি মারা গেল 5 বার মিছিল করে যে রাজনৈতিক দলগুলো, একটা কথাও বলছে না। এক, দ্বিতীয়ত রাজ্জাকি ভাই একজন আইনজীবী, আমার থেকে ভালো বুঝবেন। আমি যদি তার কাছে গিয়ে বলি যে রাজ্জাকি ভাই, আমার জাকির ভাই আমার একটা মুরগি মেরে ফেলেছে, আমি একটা মামলা করব, রাজ্জাকি ভাই জিজ্ঞেস করবেন যে কিভাবে মেরেছে, তার একটা গ্রাউন্ড বলতে হবে। আর এখানে আমি শুনছি অমুক অমুক নির্বাচনে কারচুপি করেছে। আরে বাবা, তোমাকে তো বলতে হবে যে কিভাবে কারচুপিটা করেছে। আপনি শুনেছেন কোথাও কারচুপি? শুনেছেন, কিন্তু কিভাবে কারচুপিটা হয়েছে এই সম্পর্কে পরিষ্কার কোনো বক্তব্য কি শুনেছেন? একটা নির্বাচন কারচুপি করার জন্য অনেকগুলি স্টেজ আছে। আপনি শেখ হাসিনা যেটা করতো, আগের রাতে ব্যালট বক্স ভরে রাখা, ডিসিদেরকে প্রভাব বিস্তার করতে বলা, আপনি ভোট কেন্দ্রে যেতে ভোটারদেরকে বাধা দেওয়া, তারপরে জাল ভোট দেওয়া, তারপরে হচ্ছে ভোটের ফলাফল উল্টে দেওয়া। তো এখানে আমি এখন পর্যন্ত শুনলাম না যে কারচুপিটা এইভাবে হয়েছে। সবাই বলছে কারচুপি হয়েছে, দুইজনে করেছে। তো দুইজনে কি কারচুপি করতে পারে? একটা সরকার, তার টিমের যারা ছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা কি বলেছিলেন যে নতুন দলের অনেকে এমপি হবে, তারা মন্ত্রী হবে। এখন যদি আমি ধরে নিই যে ফলাফল আগের থেকে ঠিক করা ছিল, মজার ব্যাপার হচ্ছে যে এই প্রশ্নগুলো আমরা কারো কাছে করছি না, এই প্রশ্নগুলো কোথাও উঠছে না। আপনি দেখছেন হ্যাঁ না ভোট প্রচার নিয়ে গত 2 দিন ধরে যা হচ্ছে, শেষ একটা খাওয়া খাইয়ের যে একটা পর্ব চলে, সেই শেষ পর্বটা কি বাংলাদেশ ব্যাংক থেকে
বাংলাদেশ ব্যাংকে দিয়ে টেলিফোন করিয়ে সারা জীবন ধরে গত 15 বছর ধরে সুশাসনের কথা বলছেন যে বদিউল আলম মজুমদার আর সুজন, এখন শুনছি যে এটাকে গণভোটটা তার জন্য একটা ঈদের উৎসব এনেছে। এখান থেকে 6 কোটি, সেখান থেকে 2.5 কোটি, সেখান থেকে 3 কোটি, যে ডিবেট করে সেও 20 লাখ টাকা নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংকে দিয়ে আর একটা জায়গায় চাপ দিয়ে। মানে এটা হচ্ছে একটা মৌসুম। তো এই ঘটনাগুলো আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে ফেলেছে। এই যে ফটোকার্ড বিষয়টা আপনি আনলেন, আপনি লক্ষ্য করে দেখবেন, ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিষয় ফটোকার্ড করলো কেউ, উনি এটা বলছেন, ইফ ইট ইজ ফলস, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলা হবে না, এটা ছাড়ছে কে তাকে ধরা হবে। আমি কি বুঝাইতে পারতেছি শরীফ ভাই? কিন্তু যদি শরীফ ভাইয়ের নামে কেউ ছাড়ে, তাহলে শরীফ ভাইয়ের জিজ্ঞাসাবাদ করবে কেন? আপনি প্রথম রুটে যাবেন, ফটোকার্ডটা যার ইয়েতে পাবেন, যার আইডিতে পাবেন, সেই আইডি মোতাবেক তাকে সার্চ করবেন, তারপরে তাকে ধরবেন। আর ফটোকার্ড মানে হইলো বানানো, যে কোথায় কোন কথা বলছি তার আলোকে। তো এটা যদি হেরফের হয়, সেটার দায় ফটোকার্ড যে বানায় তার। আপনি তো পাহারা দিতে পারবেন না, আপনার কাছে তো টেকনোলজিটা নাই। আপনি যদি ধরেন প্রধানমন্ত্রী সম্পর্কে একটা ফটোকার্ড দেয়, প্রধানমন্ত্রীকে কেউ জিজ্ঞাসাবাদ করবে? নো। দিছে কে, কার আইডির থেকে? একইভাবে আপনার প্রতিটা নাগরিককে ভাবা উচিত যে মিস্টার এক্স এর নামে দিছে বলেই আপনি সুবিধা পাইয়া তারে নিয়ে গেলেন, তারে জিজ্ঞাসাবাদ কেন? আগে দিবেন কোন আইডির থেকে আসছে, কারণ এখানে ইমেইল ব্যবহার করা হয়, ফোন নাম্বার ব্যবহার করা হয়, অনেক কিছু ব্যবহার করা হয়। আমি এত বুঝি না টেকনোলজিটা, বাট এইটা বিবেচনায় নেওয়া উচিত। কি বলেন শরীফ ভাই আপনি? অফকোর্স আপনি ভাবতে হবে না যে কোন আইডির থেকে দিছে। আপনি তো আমার নামে দিল বা ওনার নামে দিল বলেই যে উনি দায়ী তা তো না। তাইলে পরে তো এমপির নামে দিলে এমপি দায়ী হয়ে যাবে। যার জন্য একজন একটা কথা বলছিল যে কেউ যদি আপনার বাসায় পার্সেল দিয়ে একটা রিভলভার পাঠায় আর আপনাকে গ্রেপ্তার করে, ইট ইজ রং, কারণ যে পাঠাইছে শুধু আমার অ্যাড্রেসে পাঠাই দিচ্ছে, আমি কি করব? একটা কথার কথা দিচ্ছি। সুতরাং এগুলোকে ভেরিফাই করতে হবে। এই যে ফটোকার্ড বিষয়টা আপনাকে মারাত্মকভাবে ভেরিফাই করতে হবে যে এটা কারা ছাড়ে, কোত্থেকে ছাড়ে। এরপরে আসেন, এই যে বললো যে টকশোতে এসে অনেক কথা বলা, ওই যে লাগায় দেয় ইয়েস, আপনি টকশোতে দেখবেন সরকার পক্ষের লোকও আসে, সরকারি দলের সমর্থক আসে, বিরোধী দলের সমর্থকরাও আসে। এখন সরকারি দলের সমর্থকের যখন টকশোতে কথা বলে, সে এমন অনেকগুলা ডেটা দিয়ে ফেলায়, কিংবা আমরা একটা কথা বলতে গেলে সে এমনভাবে ডিনাই করে, ওইটা চ্যালেঞ্জ করলে দেখা গেল যে তার অ্যাডভান্টেজ এত বেশি, সে যা খুশি তাই করতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ সে ব্যবহার করতে পারে, বডি ল্যাঙ্গুয়েজ সে যে অ্যাটিটিউড তার নানানটা দেখাইতে পারে। আমরা কিন্তু সেটা দেখাইতে পারি না। সেখানেও বোঝা উচিত যে সরকার পক্ষের লোকটা যে সেখানে আলোচনা করলো, ইফ ইট ইজ ডিসইনফরমেশন রিলেটিং, রং ইনফরমেশন রিলেটিং যদি হয়, সেটার জন্য তাকে বলা উচিত যে এই সমস্ত তথ্য তোমরা দিতে যাও কেন। সুতরাং এই যে আমরা যেটা ফটো কার্ড দেওয়া, এটা আমি বারবার বলি, কারণ অনেকের নামে এইরকম আছে। ইভেন আমিও দেখছি আমার নামে আছে, আমি অলরেডি কাগজ টাগজ রেডি করছি যে আমি এটা থানায় জানাবো। আপনার নামেও আছে? হ্যাঁ, এই যে তাহলে আপনাকে ধরতে হবে কার নামে, কোন আইডির থেকে আসে। আইডিটা তো মেইন, আপনার আইডির থেকে আপনি দিচ্ছেন একটা টেক্সট, সেজন্য আপনাকে ধরা হবে। আর আমাদের যদি জিজ্ঞাসাবাদ করে, তাহলে আমরা এই যে টকশোতে কথা বলতেছি, আপনি মাঝখান দিয়ে 2 লাইন নিয়ে আপনি ফটো কাট করে দেন টেক্সট লেখা, এটাও অফেন্স। তাইলে আপনাকে মিলাইতে হবে কোন থেকে আনছো, উনি কোন শোতে বলছে, ওই শোতে কে ছিল, শরীফ আর রাজ্জাকি, পুরো এপিসোডটা আনো, আমরা শুনি, তারপরে আসবেন। এই যে জিনিসগুলা, এইগুলা বইলেই আপনারা দিস ওয়ে দ্যাট ওয়ে, আপনার বিরুদ্ধে কেউ যদি দমন নীতি করতে চান, আপনারা দমন করতে পারেন। একবার ভাববেন, মন্ত্রী এমপির বিরুদ্ধে যদি কেউ ফেক আইডি, তার অন্য কোনো আইডির থেকে যখন ফটো কার্ড বানায়, সেটার জন্য যখন মন্ত্রী এমপির জিজ্ঞাসাবাদ করা হয় না, মূল আইডি হোল্ডারের কাছে যায়। একইভাবে প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে যখনই মনে হবে যেটা ফেক আইডি কিংবা ফটো কার্ড, যেটা রাষ্ট্রবিরোধী হয়েছে বা খারাপ হয়েছে, আপনি আইডিটা কার নামে সেখানে খুঁজে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এটাই নিয়ম, তাইলে পরে অটোমেটিক বন্ধ হবে। আর যদি আপনি ওইভাবে না গিয়া আপনি মনে করেন যে সরকারের বিরোধী একটা বক্তব্য হয়ে গেছে, সুতরাং তাকে ধরো, এটা হবে রং ডিসিশন, এটা আপনার জন্য পরিস্থিতি আরো খারাপ করবে সময়ের ব্যবধানে। সুতরাং ওইটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রকৃত ক্রিমিনালকে খুঁজে বের করেন, ফটো কার্ড যারা করে তাদেরকে বের করে আপনারা তাদের বিচার করেন।
এখন আপনি যদি মনে করেন যে আমার টকশোতে সরকার কোনো বিষয়ে গাত্রদাহ হয়ে যেতে পারে, এখন যদি মনে করেন না, তাদেরই কোনো বট বাহিনী একটা ফেক একটা আইডি বানাইয়া সেখানে একটা ফটোকার্ড ঢুকাইয়া দেয়, আর সেটার জন্য যদি আপনি আমাকে চার্জ করতে আসেন, দ্যাট শুড বি এ রং ডিসিশন। বট বাহিনী কি? বট বাহিনী শুনি নানান জনে বলে যে বট বাহিনী বিভিন্ন এরা প্ল্যান করে সংঘবদ্ধ হয়ে কাজ এটা কি করে। সব দলেই থাকে?